আমার বিয়ের ঠিক ৩ বছরের মাথায় তিশা ফোন দিয়ে বলল, আগামীকালই তুমি দেশে চলে আসবে। আমি সামনাসামনি ডিভোর্স চাই। তিশার কথা শুনে বিস্মিত হয়ে গেলাম। তিশা আমার একমাত্র ছেলে ফাহিমের মা। আমাদের বিয়ে হয়েছে ৩ বছর হলো। আগামী মাসেই ফাহিমের বয়স ২ বছর পূর্ণ হবে। এমন অবস্থায় তিশার ডিভোর্স চাচ্ছে কেন? তিশাকে নরম গলায় বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? দেশ থেকে এসেছি মাত্র ১ মাস হলো, এখন আবার দেশে আসবো কিভাবে? তিশা কর্কশ গলায় বলল, পাগল এমনি এমনি হয়নি। যদি দেশে আসতে না চাও তাহলে জোর করে আনতে পারবো না। তোমাকে ভালোবেসেই তো আটকে রাখতে পারিনি, জোর করে কিভাবে দেশে আনবো? তবে এটা জেনে রেখো, আমি আজই চলে যাব। ডিভোর্স পেপারে সাইন করে পেপারটা তোমার মায়ের কাছে দিয়ে রেখেছি। যেদিন দেশে আসতে মন চায় এসে সাইন করে নিও। হঠাৎ করে ডিভোর্স চাচ্ছে কেন বুঝে উঠতে পারছি না। প্রতিটা সংসারের নানান বিষয় নিয়ে ঝামেলা হয়, আমাদের ঘরে সেই ঝামেলাটুকুও নেই। আমার ছেলে ফাহিমকে নিয়ে তিশা আমাদের বাড়িতে থাকে। ঘরে আমার মা ছাড়া আর কেউ নেই। মায়ের সাথে একটু আধটু ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, তাই বলে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হলো? ফাহিমের কথা মনে পড়তেই চোখে পানি এসে গেল। আমি বললাম, মায়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তাই বলে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে? একবারও কি আমাদের ছেলে ফাহিমের কথা ভেবেছ? ফাহিমের কি হবে? আমাকে হতভম্ব করে দিয়ে বলল, তোমার মায়ের সাথে কোনো ঝগড়া হয়নি। তুমি কি ভেবেছ সামান্য একটু ঝগড়া করে ডিভোর্স দিয়ে দিব? তোমার মতো চরিত্রহীন মানুষের সাথে সংসার করব না বলেই ডিভোর্স চাচ্ছি। যেই স্বামীর ঘরে বউ থাকার পরেও আরেকটি বিয়ে করতে হয়, সেই স্বামীর সাথে আমি কেন? পৃথিবীর কোনো স্ত্রী সংসার করতে পারবে না। আমার পুরো মাথাটা এলোমেলো হয়ে গেল। তিশাকে দ্রুত গলায় বললাম, এসব কি বলছো তুমি? আমাকে এই কথাগুলো বলতে একটুও গলায় বাঁধলো না? ঘরে বউ রেখে যে পুরুষ আরেকটি বিয়ে করতে পারে, তাকে এর চেয়েও জঘন্য কথা বলতেও গলায় বাঁধবে না? আমাদের ৩ বছরের সাজানো সংসার, ছোট ছেলে ফাহিমের কথাও একটু ভাবলে না? আজকে দুপুরে বিয়ে করা তোমার নতুন স্ত্রী তোমার সাথে তার বিয়ের সব কাগজপত্র নিয়ে এখানে এসেছিল। মেয়েটা নিজেও জানতো না তোমার স্ত্রীর সাথে একটি ছেলেও রয়েছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তিশা ফোন কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর কয়েকবার করে ট্রাই করলাম, ফোন ঢুকছে না। ফোনটা হাতে দিয়ে ধরে রাখতে কষ্ট হচ্ছে। হাতের কাঁপুনিতে মনে হচ্ছে ফোনটা এখনই ফ্লোরে পড়ে যাবে। অফিসে লাঞ্চ টাইমের জন্য যে সময়টুকু দেওয়া হয়েছে, তিশার সাথে কথা বলে সেই সময়টা চলে গেছে। এখন খাওয়ার সময়টুকু হাতে নেই। মায়ের সাথে কথা বলা দরকার। মায়ের সাথে কথা বললে হয়তো সব কিছু জানতে পারবো। অফিসে কাটানো ছুটি হওয়ার আগের মুহূর্তটা পুরোপুরি অস্বস্তিতে কাটলো। কাজে মনোযোগ দিতে পারছি না। মাথায় শুধু তিশার কথাগুলো ঘুরছে। ছুটি হওয়ার পর অফিস থেকে বের হয়ে সব কিছু কেমন যেন অচেনা মনে হচ্ছে। এত বছর ধরে দুবাইয়ের শারজা শহরে থেকে এই শহরটা কেন এত অচেনা আর অজানা মনে হচ্ছে বুঝতে পারছি না। রুমে এসে মায়ের নাম্বারে ফোন দেওয়ার জন্য ফোনটা পকেট থেকে বের করলাম। আশ্চর্য, মা নিজেই কয়েকবার ফোন দিয়ে রেখেছে। সাইলেন্ট ছিল বলে একটুও টের পাইনি। মায়ের নাম্বারে ফোন দিতেই মা কান্না মাখানো গলায় বলল, বৌমাকে কোনোভাবেই বুঝিয়ে আটকে রাখতে পারিনি। তিশা তার নিজের বাবাকে ফোন দিয়ে এ বাড়িতে এনেছে। তিশার বাবা সব কিছু শুনে বলল, ফাহিমকে ও সাথে করে নিয়ে যাব। এইরকম চরিত্রহীন বাবার কাছে কোনো সন্তানই নিরাপদ নয়। আচ্ছা খোকা, বলতো, আজকে দুপুরে বিয়ের পেপার নিয়ে যে মেয়েটা এই বাড়িতে এসেছিল, ঘরে তোর বউ থেকেও ও মেয়েটাকে বিয়ে করেছিস কেন? মা, এমার্জেন্সি টিকিটে করে আমি আগামীকালই দেশে আসছি। একটা কথা শুনে রাখো, তোমার ছেলে এমন কাজ করতেই পারে না। ঘরে সন্তান থাকার পরেও আরেকটি বিয়ে কেন করব? তিশা আমাকে চরিত্রহীন বলেছে, বলার আগে একবারও ভাবলো না সত্যি আমি চরিত্রহীন কিনা। রাতের খাবার খেয়ে রুমে এক মুহূর্ত দেরি করলাম না। বের হয়ে গেলাম এজেন্সি থেকে বিমানের টিকিট নিয়ে আসার জন্য।
ঘড়িতে রাত 10টা বাজে। গাড়িতে বসে দুবাই শহরটা দেখে মনে হচ্ছে যেন আলোয় মেতে উঠেছে। চারদিকের আলোর খেলার ও মাঝে হৃদয়টা ডুবে আছে গাঢ় অন্ধকারে। পরদিন সকাল 10টার টিকিট পেলাম। টিকিট হাতে নিয়ে সময় দেখার জন্য ঘড়িটার দিকে তাকাতেই তৃষার কথা মনে পড়ল। এই ঘড়িটা তৃষা বাণিজ্য মেলা থেকে কিনে দিয়েছিল। ঘড়িটা তার অনেক পছন্দ। তৃষার এত পছন্দের ঘড়িটা হাতে রাখতে ইচ্ছে করছে না, মন চাচ্ছে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেই। টিকিট হাতে নিয়ে রুমে ঢুকলাম। এতক্ষণে পেটের ক্ষুধাটা জেগে উঠেছে। প্রচণ্ড ক্ষুধা নিয়ে চুলায় ভাত বসালাম। চুলার সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না। অনেকদিন পর টেস্টি ছেলের ব্যথাটা আবার শুরু হয়েছে। এই ব্যথাটা ছোটকাল থেকে যন্ত্রণা দিয়ে আসছে। দেশে ছোটোখাটো অনেক ডাক্তার দেখিয়েছি। ব্যথাটা সাময়িক সময়ের জন্য থেমে থাকলে ওই স্থায়ীভাবে কোনো চিকিৎসকই ভালো করতে পারেনি। দুবাই শহরে এসে এই সমস্যার সমাধানের জন্য ডাক্তার দেখানো হয়নি। এখানে সময় করে নেওয়া হয় না বলে ডাক্তার দেখানোও হয়ে ওঠে না। বাইরের আবহাওয়া খুব শীতল, সামান্য বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে শীতল বাতাসটা অসম্ভব ভালো লাগছে। গরমের দেশ থেকে বের হয়ে এই শীতল বাতাস মাখানো আবহাওয়ায় যখন পা রাখলাম, তখনই বুঝতে পারলাম বিমান বাংলাদেশের এয়ারপোর্টে এসে নেমেছে। প্রতিবারই এয়ারপোর্ট থেকে এগিয়ে নেওয়ার জন্য মায়ের সাথে তেশাও আসে। গেট থেকে বের হয়েই প্রিয়জনের মুখ দেখতে পারাটা অত্যন্ত আনন্দের। এবার সেই আনন্দ থেকে বঞ্চিত হলাম। আমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আসেনি। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে করে বাড়ি এসে দেখি পুরো বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে আছে। আমার হাতে ছোট একটি ব্যাগ। সামান্য কেনাকাটা করার জন্য বের হবার সিদ্ধান্ত নিয়েও টেস্টি ছেলের ব্যথার কারণে বাসা থেকে বের হতে পারেনি। ব্যথাটা যখন শুরু হয়, শুয়ে না থাকলে ব্যথার যন্ত্রণা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। মা কিচেনের রুমে রান্না করছিল। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চোখের পানি ফেলতে ফেলতে বলল, খোকা, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। ছেলের এমন অসময়ে বলতো মায়ের মন কিভাবে ভালো থাকবে। আমি জবাব দিলাম না। চোখের পানি আটকে রাখার প্রাণপণ চেষ্টা করে নিজেকে শান্ত রাখলাম। ড্রয়িং রুমে তৃষার সাথে তোলা ছবিটা এখনও ঝোলানো রয়েছে। ছবিটি তোলা হয়েছে খুব বেশি দিন হয়নি। ছবিটির এক পাশে আমি, আরেক পাশে তৃষা ফাহিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছবিটি আগের মতোই আছে, কিন্তু পাশে থাকা দুজনের কেউ আজকে আমার কাছে নেই। সন্ধ্যায় মায়ের রান্না শেষ হতেই ড্রয়ার থেকে বিয়ের কাগজপত্র বের করে দিয়ে মা বলল, ভালো করে দেখ, এখানে তোর বিয়ের কাগজপত্র সব রয়েছে। গতকাল যে মেয়েটা এসেছিল সবগুলো কাগজ দিয়ে গেছে। বরের জায়গায় আমার নাম থাকলেও কনের জায়গায় যে নামটা লেখাটা দেখে পুরোপুরি বিভ্রান্ত হলাম। শিউলি নামের কোনো মেয়ের সাথে পুরো এক জীবনে কখনো পরিচয় হয়নি। আমি গম্ভীর গলায় বললাম, মা শোনো, এই নামের কোনো মেয়ের সাথে কখনোই আমার পরিচয় হয়নি। যে মেয়েটা স্ত্রীর অধিকার নিয়ে এসেছিল, মেয়েটাকে আগে কখনো দেখেছ? না রে খোকা, আমি তো আগে কখনো দেখি নাই। মেয়েটা এসে যখন দেখলো ঘরে তোর বউ সাথে একটি ছেলেও রয়েছে, দেখে শব্দ করে চিৎকার শুরু করলো। ভাগ্যিস মেয়েটা দেরি না করে চলে গিয়েছিল, আরও কিছুক্ষণ থাকলে একদম কলঙ্ক হয়ে যেত। তবে মেয়েটা যাওয়ার সময় বলে গেছে 1 সপ্তাহের মধ্যে আবার আসবে। 1 সপ্তাহ তো অনেক দেরি। আমি আগামীকালই মেয়েটার সন্ধান বের করব। মা বিশ্বাস করো, যদি মেয়েটাকে বের করতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে আমার নামে দেওয়া সব অভিযোগ মিথ্যা ছিল। আমার একমাত্র বন্ধু রাশেদের বাড়িটা খুব একটা দূরে নয়। রাশেদকে সব কিছু জানানোর পর রাশেদ আমার সাথে শহরে যেতে রাজি হলো। বিয়ের কাগজে যেই কাজী অফিসের ঠিকানা লেখা, পরদিন রাশেদকে নিয়ে সেই ঠিকানায় হাজির হলাম। যাকে জিজ্ঞেস করি কেউ এই নামের কাজী অফিসটা চিনতে পারছে না। কেউ কেউ এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে এই নামটা আগে কখনোই শুনিনি। ঠিকানায় যে জায়গাটা লেখা গিয়ে দেখি ওইখানে একটি স্কুল রয়েছে। আশেপাশে কোথাও কোনো কাজী অফিস নেই। রাশেদ হতাশ হয়ে বলল, তোর হাতের কাগজপত্র সব কিছুই নকল। এই নামে তো কোথাও কাজী অফিস নেই। তাহলে এই ঠিকানার নামে কাগজ আসবে কোথা থেকে? সাথে সাথে তৃষার নাম্বারে ফোন দিলাম। তৃষা ফোনটা রিসিভ করে আমার কণ্ঠটা শুনে
কঠিন গলায় বলল, তাহলে তুমি দেশে এসেছো, এসে ভালোই করেছো। ডিভোর্স পেপারে সাইন করে রেখো। আমি দ্রুত গলায় বললাম, তিশা, মেয়েটা বিয়ের যে কাগজ নিয়ে এসেছিল কাগজগুলো নকল ছিল। যে কাজী অফিসের ঠিকানা লেখা, এসে দেখি এই নামে কোনো অফিসই নেই। একটা বারের জন্য হলেও আমাকে বিশ্বাস করো। ও, তোমাকে বিশ্বাস করতে বলছো? এত কিছুর পরেও বিশ্বাস শব্দটা মুখ দিয়ে আনতে লজ্জা করছে না? আমি ফোন রেখে এক মুহূর্ত দেরি না করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে পুরো একটি সপ্তাহ অপেক্ষা করলাম। যে মেয়েটি বিয়ে হয়েছে বলে বাড়িতে কাগজগুলো দিয়ে গিয়েছিল, মেয়েটা এক সপ্তাহের মধ্যে একবারের জন্যও আসলো না। এক সপ্তাহ অপেক্ষার পর মাকে সাথে নিয়ে তিশাদের বাড়িতে গেলাম। অনেক দিন পর ফাহিমকে দেখে মা হাউমাউ করে কেঁদে উঠল। আমি সবার সামনে বসেই তিশার বাবাকে সব কিছু বুঝিয়ে বললাম। সব কিছু শুনে তিশা বলল, তোমাকে আমার আগে থেকেই সন্দেহ হতো। সন্দেহ প্রমাণ হওয়ার পরেও সব কিছু তুমি ভুল প্রমাণের চেষ্টা করছো। যাই করো, আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব নয়। আমি হতাশ হয়ে বললাম, ফাহিমকে আমি সাথে করে বাড়ি নিয়ে যাব। তোমার মতো একজন অবিশ্বাসীর কাছে আমার ছেলেকে রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। ছেলে তার বাবার কাছেই থাকবে। তিশা বলল, প্রয়োজনে আমি আদালতের মুখোমুখি হব, তারপরও ফাহিমকে তোমার কাছে দেব না। সন্তানের প্রতি বাবার অধিকার থাকলেও মায়ের অধিকার কোনো অংশে কম নয়। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, মাকে নিয়ে বাসায় ফিরে আসলাম। অনেকদিন পর ছেলেটাকে দেখে ওর সাথে নিয়ে আসতে না পেরে যন্ত্রণায় হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল। রাশেদ তার পরিচিত একজন উকিলের সাথে কথা বলে জানতে পারল, সন্তানকে আমি ফিরে পেতে কোনো সমস্যা হবে না। আদালতে যে রায় দেওয়া হবে তা আমার পক্ষে থাকবে। সন্তানের প্রতি সবচেয়ে বেশি অধিকার বাবারই থাকে। থানায় মামলা, সেই মামলা আদালত পর্যন্ত নিয়ে যেতে অনেক ঝামেলার মধ্যে যেতে হয়েছে। দিন পর শনিবার সকাল 10টায় আদালতে মামলার রায় দেওয়া হবে। আমার পক্ষের যে উকিল রয়েছে সে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলেকে ফিরে পেতে কোনো বাধায় আটকে রাখতে পারবে না। শনিবার আসতে আরও 3 দিন বাকি। সময়টা একদম রিল্যাক্সে কাটাতে পারেন। সময়টা সুখকর হলো না। টেস্টি সেলের ব্যথাটা আবারও শুরু হয়েছে। দিনের বেশিরভাগ সময়টা শুয়ে থাকতে হয়। পা বাড়ালেই ব্যথাটা বেড়ে যায়। মা বলল, সময়ের কারণে দেশের বাইরে চিকিৎসা করাতে পারিস না। দেশে এসেছিস, এখন ভালো দেখে একজন বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা। এই দেশেই এমন সব ডাক্তার আছে যাদের চিকিৎসার মান অনেক ভালো। এবার আর দেরি করলাম না। পরদিন মাকে সাথে নিয়ে হসপিটালে এসে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে রোগের পুরো বর্ণনা দিলাম। ডাক্তার একসাথে শরীরে 5টা পরীক্ষা করাতে বলল। সবগুলো পরীক্ষা শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। পরীক্ষা করা সবগুলো রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। একে একে সবগুলো কাগজ দেখে হতাশ গলায় বলল, যেটা ধারণা করেছি সেটাই হয়েছে। এই রোগের রোগীরা কখনোই বাবা হতে পারে না। নিশ্চয়ই আপনার কোনো সন্তান নেই। এই সমস্যাটা যাদের আছে তাদের অপারেশনই একমাত্র সমাধান। যদি অপারেশন করে রোগের সমাধান হয় তবেই সন্তানের বাবা হতে পারবেন। ডাক্তারের কথা শুনে মা বিস্ময় নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি দুশ্চিন্তা নিয়ে বললাম, ডাক্তার সাহেব, আমার একটি সন্তান আছে, বিয়ে করেছি 3 বছর হলো। ডাক্তার সাহেব সবগুলো রিপোর্ট আরও একবার ভালো করে দেখল। কঠিন গলায় বলল, অসম্ভব, এটা কোনোভাবেই হতে পারে না। রিপোর্টে যে সমস্যাটি ধরা পড়েছে তা থেকে স্পষ্ট করে বলতে পারি আপনার পক্ষে কোনোভাবেই সন্তানের বাবা হওয়া সম্ভব নয়। এই রোগের রোগীদের অপারেশন করানোর পরে সুস্থ হতে অনেক সময় লাগে, অথচ আপনি বলছেন আপনার সন্তান রয়েছে। এটা কিভাবে সম্ভব? চেম্বার থেকে বের হয়ে আমার দিকে তাকিয়ে মা শব্দ করে কাঁদছে। আমি মায়ের চোখের পানি মুছে ভাবলাম, তাহলে কি ফাহিম আমার সন্তান নয়? আমি ফাহিমের বাবা নই? আমি যদি বাবা হতে না পারি তাহলে কে ফাহিমের বাবা? বাড়িতে এসে টেনশনে সারা রাত ঘুমোতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠেই দেখি রাশেদ আমাদের বাড়ির দিকে আসছে। রাশেদের চোখে উৎকণ্ঠার স্পষ্ট ছাপ ফুটে রয়েছে। আমার রুমে ঢুকে করুণ গলায় বলল, খোঁজ নিয়ে জানতে পারলাম আজকেই তিশা আবার বিয়ে করতে যাচ্ছে। বিচ্ছেদের কয়েকটা দিন না যেতেই তিশা এই সিদ্ধান্তটা কিভাবে নিল? আমি জবাব দিলাম না। দু চোখ বেয়ে গড়িয়ে পড়া জল আটকানোর অনেক চেষ্টা করলাম। রাশেদ আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমি রাশেদকে বললাম, শনিবারে আমি আদালতে যাচ্ছি না।
ভাবছি মাকে নিয়ে খুব শীঘ্রই দুবাই চলে যাব। আমার ছোট একটি জটিল অপারেশন করাতে হবে। তুই এসব কি বলছিস? নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য আদালতে এত ছুটাছুটি করেছিস, আর এখন বলছিস শনিবারে আদালতে যাবি না? কিন্তু কেন? আমি গম্ভীর গলায় বললাম, কারণটা বলবো কোনো একদিন। তবে তোর একটা কাজ করে দিতে হবে। তিশার যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে, সেই ছেলেটা পূর্ব পরিচিত ছিল কিনা আমাকে শুধু এই তথ্যটা জানাবি। পারবি তো? পারবো, তবে অনেক সময় লাগবে। এটা বের করা অনেক সময়ের ব্যাপার, তাই না? মায়ের ভিসা রেডি করতে পুরো 1 মাসের মতো লেগে গেল। 1 মাস পর মাকে নিয়ে দুবাই এসে অপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করলাম। সন্তানের প্রতি মায়ের হয়তো মন থেকে গভীর ভালোবাসা মেশানো দোয়া ছিল। আমার অপারেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। অপারেশনের 21 দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেলাম। হাসপাতাল থেকে যেদিন রিলিজ পেয়েছি সেদিন সন্ধ্যায় রাশেদ ফোন দিল। ফোনটি রিসিভ করতেই আমাকে অবাক করে দিয়ে রাশেদ বলল, তিশার ব্যাপারে সব কিছুর খোঁজ খবর নিয়েছি। তোর কাছে কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না। প্রথমে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। তিশা এই কাজটি কিভাবে করতে পারলো? কি করেছে? রাশেদ শীতল গলায় বলল, যে ছেলেটাকে তিশা বিয়ে করেছে সেই ছেলেটার সাথে তার বহুদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। দুজনের ভালোবাসার সম্পর্কটা বেশ পুরনো। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ওই ছেলেটাকে বিয়ে করার জন্যই পরিকল্পনা করে শিউলি নামের মেয়েকে বিয়ের কাগজ বানিয়ে দিয়ে তোর বাড়িতে পাঠিয়েছিল। যে মেয়েটা বিয়ের কাগজ নিয়ে এসেছিল, মেয়েটা সম্পর্কে তিশার বান্ধবী। একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, তিশা যে ছেলেটাকে বিয়ে করেছে তার চেহারা দেখতে হুবহু ফাহিমের মতো। আমি জবাব দিলাম না। আমি চুপ করে থাকায় রাশেদ বলল, তোর ছেলে ফাহিমের সাথে তার চেহারার এইরকম হুবহু মিল কিভাবে হলো? আমি চোখের পানি ফেলে দিয়ে চুপ হয়ে গেলাম। কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর মানুষের অজানা থাকাই ভালো। এই প্রশ্নের উত্তরটা রাশেদের না হয় অজানাই থাকুক। রাশেদ বলল, প্রতারিত হওয়া এই জন্মভূমিতে আর কখনো ফিরে আসবি, নাকি তোর মাকে নিয়ে বাকি জীবনটা দুবাই শহরে কাটিয়ে দিবি? ফোনটা কানে নিয়ে ভাবছি, চাইলেই কি এক জীবন জন্মভূমি ছেড়ে কাটিয়ে দেওয়া যায়? মনের ভিতরে জমিয়ে রাখা এই ক্ষোভ হয়তো বেশি দিন জমিয়ে রাখতে পারবো না। কোনো এক বৃষ্টির রাতে যখন শীতল বাতাসের স্পর্শটা খুব বেশি মিস করব, তখন ঠিকই ফিরে যেতে হবে জন্মভূমিতে।